বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। প্রায় ঝোড়ো ঝোড়ো করে দর্পণ কবিরের কবিতাটি পাঠ করে শ্বশুরের দিকে চাইল তিতির। চোখ জোড়া দিয়ে অঝরে জল ঝরছে তার। কামরান সাহেবও চুপ করে বসে আছে পুত্রবধূর পাশে। বাবা, আমি আমার সারা জীবনে শুধু মানুষের অবহেলা আর বঞ্চনার বোঝা টেনে এসেছি। আমার জীবনে মাহাত ছাড়া আর কেউই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। ভালোবাসা কি জিনিস বুঝতামই না। আমার মায়ের মৃত্যুর পর দুনিয়াটা আমার কাছে থমকে যায়। প্রতিটা সময় আল্লাহর কাছে চাইতাম তিনি যেন দ্রুত আমাকে আমার মায়ের কাছে নিয়ে যায়। কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করে এই জায়গায় এসেছি। আপনাদের মতো একটা পরিবার পেয়েছি। সব কিছুর ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ। তিতির কিছুক্ষণ থেমে আবার বলল, বাবা, আপনার এমন নীরবতা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। কিছু তো বলেন। খোলা প্রান্তর, চারদিকে আবছা কুয়াশা। শিশির ভেজা ঘাসের উপরই আসন পেতে বসে আছেন কামরান সাহেব। ঘণ্টা খানেক আগেই তার ছোটবেলার বন্ধু নির্মলকে তার দুহাত দিয়ে কবরে রেখে এসেছেন। সেই শৈশব থেকে এই বৃদ্ধ বয়স অবধি একসাথে তারা কাটিয়েছে। হঠাৎই সে হার্টফেল করে মারা যায় আজ সকালে। বুকের ভিতর চিনচিনে ব্যথাটা তীব্রভাবে বেড়েই চলছে। এতক্ষণ কাঁদতে পারেনি সে, কিন্তু এমন ভয়ঙ্কর নিস্তব্ধতার মাঝে হঠাৎই হুহু করে কেঁদে উঠল কামরান সাহেব। চোখের পানির বাঁধ যেন তার মানছে না। ছেলের বউ সামনে আছে, সেই দিকে তার হুঁশি নেই। মাহাদ বলেছিল, আজ বাবা যখন বাসায় আসবে তাকে নিয়ে যেন বাহিরে আসা হয়। তিতির জিজ্ঞাসা করেছিল, হঠাৎ এমন অদ্ভুত বায়না কেন মাহাদের? মাহাদ শুধু বলেছিল সেখানে গেলেই সব প্রশ্নের জবাব পাবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছে তিতির। তাই বাবা বলে ডাকতেই কামরান সাহেব বিড়বিড় করে বলে উঠলেন, জানো মা, নির্মল হঠাৎ করে আমাকে এভাবে ছেড়ে চলে যাবে বুঝতেই পারিনি। আমাদের পৃথিবীতে আসার হয়তো সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। ওর থেকে 2 বছরের বড় আমি। তবুও দেখ, সেই আমাকে ছেড়ে চলে গেল। মৃত্যু তো অবধারিত। মৃত্যুর স্বাদ প্রতিটা প্রাণীকে গ্রহণ করতেই হবে। মনে করেন আমার সময় ফুরিয়ে গেছে, তখন কি আমি আর এক মুহূর্ত এই মায়ার দুনিয়াতে থাকতে পারব? আমার রুহকে শরীর ছেড়ে তো যেতেই হবে। তাই উত্তম কর্ম দ্বারা আমাদের রুহকে সুন্দর করে সাজাতে হবে। মন যে মানে মা বলেই কামরান সাহেব ফিকরে উঠল। তিতির আর কিছু না বলে এদিক ওদিক তাকাতে লাগল। কিছু একটা দেখেই সেদিকে দৌড়াতে লাগল। তিতিরের এমন ব্যবহারে কামরান সাহেব হোঁচকিয়ে উঠল। দ্রুত বসা থেকে উঠেই সশব্দে বলে উঠল, তিতির, কি হয়েছে মা? ওভাবে দৌড়াচ্ছ কেন? তিতির কোনো কথা না বলেই ওর লক্ষ্যর দিকে দৌড়াতে লাগল। তারপর একটা খেজুরের গাছের নিচে গিয়ে দাঁড়াল। কামরান সাহেব এমন দৌড় জীবনেও দেয়নি। ছেলের বউ রীতিমত তাকে অনেক দৌড় করাল। তিতির পিছন ফিরে মুচকি হাসি দিয়ে বলল, বাবা, কতদিন ধরে খেজুরের রস খাননি? কামরান সাহেব তিতিরের কাছে এসে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাতে লাগল। ওই অবস্থায় বলে উঠল, প্রায় 30 বছরের অধিক সময় ধরে রস খাওয়া হয় না মা।
মা বলে যখন ডাকেন তাহলে তো ছেলের এই আশাটা আমাকেই পূরণ করতে হবে দেখছি বলেই তরতর করে খেজুর গাছ বেয়ে উপরে উঠতে লাগল। তিতিরের এমন কাণ্ড দেখে চোখ ছানাবড়া হয়ে গেল কামরান সাহেবের। এই তুমি কি করছ? পড়ে যাবা তো? তোমার কিছু হলে আমার ছেলে আমাকেই জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। নামো, নামো বলে চেঁচিয়ে উঠল কামরান সাহেব। তিতির কোনো কথা না শুনে উপরে উঠে গিয়ে রসের হাঁড়িটা সাবধানে নেমে নিয়ে এল। তারপর মুচকি হেসে বলল, অনেক রস, এখন খাওয়া নিরাপদ নয়। ফুটিয়ে খেতে হবে, তাছাড়া নিপা ভাইরাস হতে পারে। তুমি গাছে উঠতে পারো? ঢের পারি। চিন্তা করেছি এবার দাদিকে নিয়ে রাত বিরাতে বাসা থেকে বের হব। দাদিকে নাকি আপনার ফুফু চাচারা খুব অত্যাচার করত, তাই রাত বিরাতে তাদের বাসায় হামলা করব। এভাবেই দাদির অপমানের শোধ নিব। প্ল্যানটা কেমন হলো বাবা বলে ভ্রু জোড়া নাচালো তিতির। তিতিরের কথা শুনে টাস্কি খেয়ে গেল কামরান সাহেব। তার পুত্র বধূর যে এত গুণ সেটা কামরান সাহেবের জানা ছিল না। ব্যাপারটা বেশ লাগছে তার। তিনি এবার সুযোগটা নিলেন। একবার প্রতিবেশী এক চাচার গাছের বড়ই চুরি করার কারণে গন্ধলাই খেয়েছিলেন। তার শোধ তোলার দিন এসেছে। বৌমার এমন অফার তিনি নিজেই লুফে নিলেন। তিতিরকে নিয়ে তিনি গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিলেন। তিতির এবার কৌতূহলী হয়ে বলল, বাবা, আমার কোথায় যাচ্ছি? এক জোচ্চোরের বাসায় ডাকাতি দিতে। ওয়াও বলেই তিতির ব্যাপক খুশি হয়ে গেল। ছোটবেলায় যা করতে পারেনি সেটা সে এখন করতে পারছে, তাও আবার তার শ্বশুরের মতো ঠান্ডা স্বভাবের মানুষের সাথে। তিতির ফোনটা হাতে নিয়ে শাশুড়িকে কল দিয়ে বলল, বাবা তার কাছে আছে। স্বাদ আর অতিথিকে যেন দেখে রাখে। গাড়ি এসে থামল একটা বাসার সামনে। তিতির ফিসফিসিয়ে বলল, আমরা কোথায় এলাম? কামরান সাহেব ওর কথার সঠিক জবাব না দিয়ে বরং ওকে প্রশ্ন ছুড়ে মারল, দেখত ওই পাঁচিলটা টপকাতে পারবে কি না। তিতির পাঁচিলটাকে ভালো করে দেখে মাথা উপর নিচ করে বলল, এটা টপকানো আমার কাছে কোনো ব্যাপারই না। আদেশ করুন শুধু, কি কি করতে হবে আমায়? এই তো বাপকা বেটি। শোন, পাঁচিল টপকে গিয়ে বাসার ভিতর দেখবা বিশাল একটা রাজবড়ইয়ের গাছ আছে। এটা কিন্তু আমার এক বন্ধুরও বাসা। ছোটবেলায় বড়ই চুরি করে ওকেই খেতে দিয়েছিলাম। জানতাম না এটা ওদের বাসা ছিল। বড়ই চিনতে পেরে স্যারকে দিয়ে তো কেলানি খাওয়াইছে, তারপরও ব্যাটা ওর বাবাকে বলে দিয়েছে। ওর বাবা এসে সবার সামনে আমার বাবাকে অপমান করেছে, তার জন্য গন্ধলাই খেয়েছি। 1 মাস স্কুলে যেতে পারিনি। সেদিন থেকে মনে মনে রাগ পুষে রেখেছি, যেদিন নিজের হাতে পারব সেদিন এই গাছ দ্বারাই ওকে অপদস্থ করব। মনে হয় সঠিক সময় চলেই এসেছে। আমি কি জানতাম তুমি গাছে চড়তে পারো? আগে জানলে শালাকে ঠিকই শায়েস্তা করতাম। শালা কথাটি বলেই উনি জিভে কামড় দিলেন। তারপর মিন মিন করে বলতে লাগল, না মানে, তোমার অফার পেয়ে হঠাৎ পুরনো কথা মনে পড়ল। তুমি পারবা তো কাজটা করতে? 55 বছর পর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলাম। কি কি করতে হবে সেটা কি তোমায় বলতে হবে? না হার বলতে হয়। এবার দেখেন আমি কি কি করি বলেই তিতির গাড়ি থেকে নামল। সাথে কামরান সাহেবও নামল গাড়ি থেকে। তিতির দ্রুত পাঁচিলের উপর উঠে দেখল সত্যিই বিশাল বড় গাছটা। পাঁচিল থেকেই গাছের ডালে উঠে পড়ল। তারপর যতগুলো পারল বড়ই শ্বশুরের দিকে ছুঁড়ে মেরে ইশারা করে বলল, ওগুলো কুড়াইতে। কিন্তু এত বড়ই যে, এই গাছ দিয়ে তাকে অন্তত শিক্ষা দেওয়া যাবে না। তাই বাসার ভিতর ভালো করে দেখতে লাগল। হ্যাঁ, সে পেয়েছে।
পাঁচিল থেকে লাফ দিয়ে নিচে নেমে কমলার গাছের দিকে এগিয়ে গেল তিতির। খুব বড় কমলার গাছ নয়, মনে হচ্ছে উন্নত জাতের কমলা। বাসার লাইটের আলোয় কমলা গুনতে লাগল। মোট 12টা কমলা। কোনো কথা না চিন্তা করেই সব কমলা ছিঁড়ে গাছের তলায় রেখে দিয়ে কেবল পাঁচিলে উঠতে যাবে এমন সময় দরজা খোলার শব্দ পেয়ে তিতির থমকে দাঁড়াল। এই রেশ সেরেছে বলেই ঘাপটি মেরে এক কোণে দাঁড়িয়ে রইল। মোতাহের মাস্টার রুম থেকে বের হয়েছে। গাছ ভর্তি বড়ই, তাই রাতে কয়েকবার বের হয়ে দেখতে হয়। এলাকার প্রায় ছেলেদের দলগুলো এসে বড়ই পেরে নিয়ে যায়। একটু আগে কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। টর্চ লাইট নিয়ে বের হতেই তিতির আর কিছু না ভেবে দ্রুত পাঁচিলে উঠেই লাফ মারল। ওই কেড়ে কে ওখানে বলেই লুঙ্গির গোছা ধরে মোতহের মাস্টার লাইট নিয়ে দ্রুত ছুটে এলো। এসেই মেন গেট খুলেই দেখতে পেল কারা যেন ছুটে যাচ্ছে। একটা মেয়ে আর পুরুষ। পুরুষটা দৌড়াতে গিয়ে ধপাস করে পড়ে যেতেই তার কোছা থেকে কি যেন পড়ে গেল। লোকটা আবছা আলোতেই হাতড়ে হাতড়ে সেগুলো খুঁজতে লাগল এবং কোছাতে ভরতে লাগল। মেয়েটা হাত ধরে তাকে টেনে তুলেই আবার দৌড় দিল। আরও একটা কাণ্ড দেখে মোতাহের মাস্টারের চোখ চড়ক গাছে উঠল। তাদের সাথে ভিআইপি গাড়িও আছে। গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিল তারা। ওই চোরের দল খাড়া কইছি বলেই মোতাহের মাস্টার দৌড় দিল। কিন্তু তার আগেই বিরোধী দল পগার পার। আল্লাহ, এরা কেমন চোর যে গাড়ি নিয়ে চুরি করতে নামে বলে চেঁচাতে লাগল। কি দিনকাল পড়ল আল্লাহ, তাই বলে গাড়ি নিয়ে বড়ই চুরি করতে নামবে? এই জীবনে আর কত কি দেখাইবা আল্লাহ। মাস্টার মশাইয়ের চিৎকারে তার বাসার সকলে উঠে বের হয়ে এলো। মোতাহের সাহেব রাগে গজরাতে গজরাতে এসে বাসায় ঢুকেই লক্ষ্য করল তার শখের কমলা গাছে একটা কমলাও নেই। হানতান করে দৌড়ে এসে দেখে সব কমলা গাছের তলায় শোভা পাচ্ছে। তিনি সব কটা কমলা কুড়িয়ে কারো সাথে কোনো কথা না বলে নিজের ঘরের ভিতর এসে চুপ করে বসে পড়ল। কে এমন কাজ করতে পারে বলে মনের ভিতর অঙ্ক কষতে শুরু করে দিল। 3 দিন পর মৌতুসির বিয়ে উপলক্ষ তিতির ওর 2 সন্তানকে নিয়ে মৌয়ের সাথে এসেছে। রূপালী, মৌ সহ রাতিশা, রেজওয়ান আর তিতির এসেছে। বাসা থেকে আর কেউ আসতে পারেনি। আজ মৌতুসির গায়ে হলুদ। তিতিরকে আমেনা ফুফু খুব অনুরোধ করেছে আসার জন্য। শুধু পায়ে ধরা বাকি ছিল, তাই অনেকটা বাধ্য হয়েই 2 বাচ্চাকে নিয়ে এসেছে। মৌয়ের বাবার চোখাচোখি হয়েছে কিন্তু কথা হয়নি। বাসা ভর্তি মানুষ। তিতিরকে আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছে আমেনা বেগম। তিতির ফ্রেশ হয়ে আসতেই দেখল একটা লোক তার বাচ্চাদের আদর করছে। পিছন থেকে বুঝতে না পেরে দ্রুতই সাদের কাছে আসতেই থমকে দাঁড়াল। মুখ দিয়ে বেরি হয়ে গেল, বাবা। এরশাদ চট করে তিতিরের দিকে চেয়েই চুপ হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে রইল এরশাদ। সাদের সামনে অনেক খেলনা আর জিনিসপত্র, কিন্তু সাদ এখনো সেগুলোতে হাত দেয়নি। মায়ের অনুমতি ছাড়া ও কখনো সেগুলোতে হাত দিবে না। তিতিরই নীরবতা ভেঙ্গে সালাম দিয়ে বলল, কেমন আছো বাবা? এরশাদ চুপ করেই রইল। তিতির সাদকে ডেকে বলল, বাবা, ইনি তোমার নানা ভাই। তিনি আমার বাবা। নানা ভাই বলেই খুশিতে এরশাদকে আবার সালাম দিয়ে বলল, আপনি কেমন আছেন নানা ভাই? এরশাদ আর থেমে থাকতে পারল না। সাদকে বুকে নিয়ে চোখের পানি ফেলতে লাগল। তারপর খুব দ্রুত সাদের কপালে কয়েকটা চুমা খেয়ে বলল, আমার ভাই তো অনেক সুন্দর আর ভদ্র। এমন সময় রুমে ঢুকে একটা মেয়ে বলল, আপু, মৌতুসি আপু আপনাকে ডাকছে এখনই। আচ্ছা বলেই আর কথা বলার সুযোগ না পেয়ে রুম থেকে বের হয়ে গেল তিতির। রাত 3টা বাজে।
তাহাজ্জুদের সালাত আদায় করে তিতির অপেক্ষা করছে মাহাদের কলের জন্য। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। তিতির কোনো একটা বিষয়ে খুব চিন্তিত। সে এমন কিছু শুনেছে যার জন্য অস্থির হয়ে উঠেছে। মাহাদকে বিষয়টি কিভাবে জানাবে সেটা ভেবে ভেবে অস্থির হয়ে উঠেছে সে। আরও কিছুক্ষণ পর মাহাদ ভিডিও কল দিল। মাহাদি প্রথমে সালাম দিল। সালামের জবাব নিয়েই তিতির আগে ছেলে মেয়েকে দেখাল। তারপর নিজে ক্যামেরার সামনে এল। তিতিরের শুকনো মুখ দেখেই মাহাদ তিতিরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, মৌয়ের বাবা কি আবার তোমায় কিছু বলেছে? মাহাদের কথা শুনেই তিতির ফুঁফিয়ে কেঁদে উঠল। মাহাদ বারবার বলছে কি হয়েছে তার কোনো জবাব দেয় না তিতির। মাহাদ এবার বিরক্ত হয়ে গেল ওর উপর। তিতিরের এমন কাণ্ড দেখে মাহাদ ওকে জোরে একটা ধমক দিতেই ও কেঁপে উঠল। এবার মাহাদ রেগে গিয়ে বলল, এই চুপ করবা। কখন থেকে বলছি কি হয়েছে কোনো জবাব না দিয়ে শুধু কেঁদেই চলছে। এতই যদি কাদার শখ জাগে তাহলে আমি লাইন কেটে দিচ্ছি। যত খুশি তত কেঁদে তারপর আমাকে কল দাও। এবার তিতির চুপ হয়ে গেল। মাহাদ কখনো চায় না তিতির ওর বাবার সাথে সম্পর্ক রাখুক। এমনকি বাবা মারা গেলে তাকে কবর দিতেও যেতে দিবে না সেখানে। মাহাদ তিতিরের পুরো পরিবারকেই ঘৃণা করে। কান্না করতে চায় না তবুও চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে লাগল। আবার শুরু করছ? ওকে প্রমিস করছি আপাতত আর বকা দিব না। আমার বউয়ের কি হয়েছে যার জন্য তার চোখ দুটোকে এত কষ্ট দিচ্ছে? তবুও তিতিরের কোনো জবাব আসে না। মাহাদ এবার মুচকি হেসে সুরালো কণ্ঠে বলে উঠল, বাতাসে বহিয়েছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃতবাণী বেলা গেল সহজেই। মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধূলি মাখা চরণের। মাথা নত করে রব। গানের মাঝেই তিতির ওর জামাটা সম্পূর্ণ খুলে পাশ ফিরে মাহাদকে ওর পিঠটা দেখাল। মাহাদ এমন দৃশ্য দেখেই সাথে সাথে ওর চোখ বন্ধ করে ফেলল। এই দৃশ্যটা মাহাদ একদমই সহ্য করতে পারে না। এই একটা কারণেই মাহাদ ওর শ্বশুরকে ঘৃণার চোখে দেখে। মাহাদ কঠোর স্বরে বলে উঠল, তিতির। তিতির পাশ ফিরেই আবার জামাটা পরে চোখ মুছে স্থির হয়ে মাহাদের সামনাসামনি বসে মাহাদের দিকে চাইল। তারপর মাথা নিচু করে বলল, আমি জামা পরেছি মাহাদ। এবার মাহাদ চোখ খুলল আর সাথে সাথে ওর চোখ দিয়ে টপটপ করে জল ঝরে পড়ল। এবার বেশ ঝাঝালো গলায় বলল, তোমার বাবা কি এখানে এসেছেন? তিতির মাথা নেড়ে সম্মতি জানাল শুধু, কিন্তু কোনো কথা বলল না। মাহাদও আর এই সম্পর্কে কিছু না বলে কল কেটে দিল। মাহাদ কল কেটে দিতেই তিতির ডুকরে কেঁদে উঠল। পুরো রাতটাই ওর নির্ঘুমে কাটাল। এভাবেই একদিন কাটল। মৌতুসির বৌভাতে যাওয়ার জন্য তিতির কেবল রেডি হচ্ছিল এমন সময় মাহাদের কল আসল। তিতির রিসিভ করে সালাম দিতেই মাহাদ চেতে উঠে বলল, আর কতদিন এখানে থাকতে হবে? বাসায় কি হচ্ছে তোমার সেটা খেয়াল আছে? এক্ষুনি বাসায় যাও। আমার মন বলছে সাবিনার কিছু একটা হয়েছে। ও কাঁদতে কাঁদতে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু তার আগেই ওর কাছ থেকে কেউ যেন ফোন কেড়ে নিল। আমার মন বলছে সাবিনা ঠিক নেই। আমার কলও বাসার কেউ রিসিভ করছে না। সাবিনার এমন কথা শুনে তিতির আর এক মুহূর্তও দেরি না করে দুই সন্তানকে নিয়ে বাসার পথে রওনা দিল। সকাল থেকে প্রায় 5 বার সাবিনার গায়ে হাত তুলেছে নিসা। এবারও তার ব্যতিক্রম হল না, বরং একটু বেশিই হল। ওর চুলের মুঠি ধরে গালে একটা থাপ্পড় দিয়ে বলল,
এই কার সাথে এমন নোংরামি করে পেট বাঁধাইছিস? এই বাসার মানুষ তোকে এত ভালোবাসে আর তাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না। তুই মানুষ নাকি? ভাবি এরে ছাইরা দেন। এর খুব কষ্ট হইতাছে বলে ডুকরে কেঁদে উঠল সাবিনা। ঘটনাটি টের পেয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে। হঠাৎ সাবিনা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করা সহ ওর মাথা ঘুরতেছিল। বাতাসি বিবি পুরনো আমলের মানুষ। সকল লক্ষণ দেখে ওর সন্দেহ হয়। তারপর কথাটি লাবিবাকে বলতেই নিসা ঘটনাটি জানতে পেরে কোনো রিস্ক না নিয়েই আজই ওকে হসপিটালে নিয়ে যায়। সব পরীক্ষা করে নিশ্চিত হয় সাবিনা সত্যিই প্রেগন্যান্ট। না, সাবিনা কোনো মুখ খোলে না। ওমন চঞ্চল মেয়েটাও যেন আজ ভয় চুপসে গেছে। চোখ মুখ ভীষণ ফুলে উঠছে। সকাল থেকে কম নির্যাতনের শিকার আর হয়নি সে। বাসায় কোনো ছেলে মানুষ ছিল না। ফুয়াদকে আসতে বলেছে। কিছুক্ষণ পর ফুয়াদও বাসায় আসল। সেও অনেক চেষ্টা করল কিন্তু সাবিনার মুখ থেকে কিছু বের করতে পারল না। শেষে নিসা চিৎকার দিয়ে বলল, দাঁড়াও, ওরে এক্ষুনি বাসা থেকে বের করে দিব। এমন কথা শুনে সাবিনা আতকে উঠল। ফিকরে উঠে বলল, আরে একবার শুধু মাহাদ ভাইজানের সাথে কথা কইতে দেন। উনি যা কইব তাই আই মেনে নিব। তার সাথে একবার কথা কইতে দেন ভাবি। আবার তোর ওই নোংরা মুখে মাহাদের নাম নেস বলে লাবিবা বেগম চিৎকার দিল। কিন্তু সাবিনা এবার এমন কথা বলল যে সকলের গলা অবধি শুকিয়ে গেল। সাবিনা চিৎকার দিয়ে বলল, এই বাচ্চার বাবা একমাত্র মাহাদ ভাইজান। আন্নেরা শুনবার পাইছেন? মাহাদ ভাইজান এরে এই অবস্থা করছে। সাবিনা কথা বলা শেষ করেই দরজার সামনে তিতিরকে দাঁড়িয়ে থাকতে দেখল। তিতির এমন কথা শুনে স্থির হয়ে গেছে। সাথে সাথে নিজেকে সামলিয়ে তিতির বলল, এই সাবিনা, তুমি কি সব বলছ? আই ঠিকই কইছি আপা, আন্নের যতটুকু হক আছে ততটাই এরও এই বাড়িতে হক আছে। আই কইছি তো, মাহাদ ভাইজানের সাথে একবার কথা কইতে দেন। তাকেই জিজ্ঞাসা করে দেহেন, এই বাচ্চা কার। সাবিনার এমন জোরালো কণ্ঠ শুনে তিতিরের বুক কেঁপে উঠল। শুধু তিতির না, বাসার সকলের কলিজায় টান পড়ল। তিতিরের ফোনে মাহাদ কল দিয়েই চলেছে কিন্তু তিতির কল আর রিসিভ করছে না। তিতির কেন, বাসার কেউই কল রিসিভ করছে না মাহাদের। বাসায় কি হলো সে কিছুই বুঝতে পারছে না। অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তিতিরের এত সাহস হয় কিভাবে আমার কল রিসিভ না করার? কথাগুলো একমনে ভেবেই চলল মাহাদ। পুরো বাসার কোলাহল থেমে গেছে। কেউ বিশ্বাস করল না মাহাদ এত নিকৃষ্ট কাজ করতে পারে। তিতির ছলছল চোখে সাবিনার দুটি হাত ধরে বলল, দেখ সাবিনা, আসমা আর তোমাকে কখনো আমি আলাদা চোখে দেখি না। তোমাকে সর্বদা বোন বলেই ডাকি। তুমি কেন মিথ্যা কথা বলছ? কেন তুমি আমার স্বামীকে সবার সামনে নিকৃষ্ট বানাচ্ছ? তোমায় সে কত স্নেহ করে আর তার প্রতিদান তুমি এভাবে দিচ্ছ। তিতিরের কথা শুনে সাবিনা তিতিরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আপা এই সত্যি কথা কইছি, মাহাদ ছিল। হয় আরে হের লগে কথা কইতে দেন না হয় তারে জিজ্ঞাসা করে দেখুন না। চুপপক বলে নিসা তেরে এলো সাবিনার দিকে। বিয়াদব, যার খাবি তারই ক্ষতি করা চেষ্টা করছিস। এক্ষুনি বাসা থেকে বের হ বলছি বলেই সাবিনার হাত ধরে টেনে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সাবিনা ওখানেই বসে পড়ল। নাই, কোথাও যাইব না। আগে মাহাদ ভাইজানের সাথে কথা বলেন। এরপর অ্যারে যা কইবেন তাই করব। বাতাসি বিবি রেগে গিয়ে বলল, ওই ছেড়ি,
তোর থোপনা ভাঙ্গুন লাগব? তোর সাহস হয় কি করে এর স্বামীর নামে বদনাম করণের? এই দিন দেখার জন্য এর স্বামী তোরে এত আদর যত্ন করত? দাদি, ভাইজানের সাথে একবার কথা কইতে দেন। একবার। ওই নিসা, তোরে এখনো শিখন লাগব, ওরে কি করতে হইব? বাতাসির কথা শুনে নিসা ওকে টেনে নিয়ে বাহিরে চলে গেল। তিতির দ্রুত ওর রুমে আসল। মাহাদ বারবার কল দিচ্ছে তাই ওকে রুম আসতে হল। তিতির কল রিসিভ করতেই মাহাদ অস্থির গলায় বলে উঠল, তিতির, সাবিনা ঠিক আছে? তিতির কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাহাদের কথার কোনো জবাবই দিতে পারল না তিতির। তিতিরের চুপ থাকা দেখে মাহাদ প্রচণ্ড রেগে গিয়ে বলল, এই তোমার সমস্যা কি? তুমি কথা বলছো না কেন? আমি কি বলছি তোমার কানে যাচ্ছে না? মাহাদের ধমক খেয়ে তিতির কেঁপে উঠল। কাপা কণ্ঠেই বলে উঠল, সাবিনা চরম বেয়াদবি করেছে। তাই ওকে হয়তো এতক্ষণে বাসা থেকে বের করে দিয়েছে। ও যা করেছে তা কখনো ক্ষমার যোগ্য নয়। হোয়াট? পাগল হয়ে গেছ তুমি? এক্ষুনি ওকে গিয়ে থামাও। এক্ষুনি মানে এক্ষুনি। আমি পারব না বলে তিতির ওর চোয়াল শক্ত করে মাহাদের কথার জবাব দিল। আপনি জানেন ও প্রেগন্যান্ট। এই বলে এত জোরে মাহাদ একটা চিৎকার দিল যে গোলাপ অবধি ভয় পেয়ে মাহাদের কাছে থেকে দূরে সরে গিয়ে নির্বাক চোখে মাহাদের দিকে চেয়ে রইল। আর তিতিরের অবস্থার কথা নাই বলি। ওই অবস্থায় মাহাদ বলল, তুমি তোমার অতীত ভুলে গেছ। সেটা মনে করে দিতে হবে? তুমি জানো না, এই অবস্থায় একটা মেয়েকে বাসা থেকে বের করে দিল সে কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি কি এমন পরিস্থিতির শিকার হওনি? তোমার ভিতরের মনুস্তব্য কি এতটুকুও বাধা দিল না? কাজটা অন্যায় হয়ে যাচ্ছে। এবার তিতির হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল। আপনি কিছু না জেনে কখনো অভিযোগ করবেন না। আপনি জানেন ও কি করেছে। আজ ও যা করেছে তার কথা চিন্তা করলেই আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। ও বলে কি না, ওর গর্ভে আপনার সন্তান রয়েছে। এত বড় মিথ্যা কথা ও কিভাবে বলতে পারল? তাই যা হয়েছে বেশ হয়েছে। তিতির, আপনি আমার উপর রাগ করেন আর যাই করেন না কেন আজ আমার কিছু যায় আসে না। ভাবি যা করেছে একদম ঠিক করেছে। নিসা তোমার এত প্রিয় কবে থেকে হলো তিতির? আজ যদি সত্যিই সাবিনাকে না পাওয়া যায় তাহলে আগে তোমার ব্যবস্থা নিব। এই মুহূর্তে ওর সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দাও। এখনই। কথাগুলো বলে মাহাদ কল কেটে দিল। এদিকে তিতির আর কোনো উপায় না পেয়ে এলো। এসেই দেখল নিসা চিন্তিত মনে দাঁড়িয়ে আছে। তিতির উৎকণ্ঠে বলে উঠল, ভাবি সাবিনা কোথায়? ওই তুই আবার সাবিনা সাবিনা কইরা মরছস কেন? দাদি, সাবিনার সাথে মাহাদ কথা বলতে চায়। তিতির ভুলে যেও না মাহাদ এখনো অসুস্থ। তাই এসব ব্যাপারে ওকে না জানালেই কি নয়। তুমি কেন ওকে বলতে গিয়েছ এইসব কথা? ভাইয়া আমি কিছুই বলিনি। সাবিনাই মাহাদরে কল দিয়েছিল অনেক আগে। সেটার জন্যই তো আমি বাসায় চলে আসলাম। এখন মাহাদ বলছে সাবিনার সাথে কথা বলে দিতে। আমি এখন কি করব? আচ্ছা আমাকে ফোনটা দাও আমি ওর সাথে কথা বলছি। কথাগুলো বলে ফুয়াদ ফোনটা নিয়ে উপরে চলে গেল। মাহাদের ফোনে তিতিরের কল আসতেই মাহাদ রিসিভ করে বলল, সাবিনা, কি হয়েছে বলতো? মাহাদ, আমি ফুয়াদ। সরি বলে মাহাদ চিন্তিত মুখে বলে উঠল, ভাইয়া, বলতো কি হয়েছে? আর সাবিনাকে বাসা থেকে বের করে দিয়েছ কেন? বাহিরের জগৎ কত খারাপ সেটা জানো না? তোমাদের মস্তিষ্ক কি বিলোপ হয়ে গেছে? তুই জানিস সাবিনা ঠিক কি বলেছে?
মাহাদ মুখটা গম্ভীর করে বলল, জানি তো। তুই সবকিছু জেনেও এসব কথা বলিস কিভাবে? আমি তো অবাক হয়ে গেছি সাবিনার এমন নোংরামি চিন্তা ভাবনা দেখে। তারপরও বলছিস আমাদের মস্তিষ্ক বিলোপ পেয়েছে। মাহাদ কিছুক্ষণ চুপ থাকল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। শেষে নীরবতা ভেঙে মাহাদ নিচু গলায় বলল, ভাইয়া, সাবিনা যা বলছে সব ঠিক বলেছে। তুমি ওকে খুঁজে বাসায় নিয়ে এসো। আর তিতিরকে এসব বলো না, ও কষ্ট পাবে। পাগল হয়ে গেছিস? কি সব বকছিস? তোর এই কথার ভিত্তিতে কি হবে বুঝতে পারছিস? কেন এসব বলছিস ভাই? যা বলছি তা ভেবে চিন্তেই বলছি। ওকে আপাতত নিয়ে আসো। কারো সমস্যা হলে ওকে নিয়ে আমি আলাদা থাকব। কিন্তু এখন আপাতত ওকে নিয়ে আসো। মাহাদ, ফ্যান করার একটা লিমিট আছে কিন্তু। নিজের জীবন বাজি রেখে যেই তিতির তোকে নিরাপদে রেখেছে তার সাথে তুই এটা কিভাবে করতে পারিস? এখন তো মনে হচ্ছে তুই বাঁচলি কেন? মারা যাওয়ায় তোর জন্য ভালো ছিল। কথাগুলো বলে ফুয়াদ একটু থামল। তারপর আবার বলল, দেখ, এমন খারাপ কিছু যদি করেও থাকিস প্লিজ তিতিরকে এসব জানাস না। ও মরে যাবে ভিতরে ভিতরে। ভাইয়া, আমার যা বলার তা বলে দিয়েছি। সাবিনাকে বাসায় আনো। না হয় আমি অন্য ব্যবস্থা করছি বলে মাহাদ কল কেটে দিল। ফুয়াদকে কখনো রাগান্বিত অবস্থায় দেখা যায় না, কিন্তু আজ সে প্রচণ্ড রেগে গেছে। চিৎকার দিতে দিতে নিচে আসল। এত অন্যর প্রতি মহানুভবতা করা ভালো নয়। মা, শুনছেন আপনার ছেলে কি বলছে? সাবিনা যা বলেছে তাই নাকি সঠিক? ওটা নাকি মাহাদের সন্তান? মগের মুল্লুক পেয়ে গেছে নাকি? যা খুশি তাই মুখ দিয়ে বের করবে? একটা সম্মান আছে না? বউ বাচ্চা রেখে কেউ এসব কথা বলে? আপনার ছেলে পাগল হয়ে গেছে। বুঝান আপনার ছেলেকে। সে কি করতে চাচ্ছে? আমাদের সম্মান নিয়ে সে কেন খেলা করছে? ফুয়াদের কথা এসে তিতিরের বুকে আঘাত করল। না, এটা হতে পারে না। মাহাদ কখনো এসব করতে পারে না। কি হচ্ছে এসব? কোনো শয়তান আমাদের জীবন নিয়ে খেলায় মেতে উঠেছে। এসব ভাবতেই লাবিবা নিজে মাহাদকে কল দিল। মাহাদ রিসিভ করতেই লাবিবা কাঁদতে লাগল। তারপর নিজেকে কন্ট্রোল করে বলল, বাবা, কেন এসব বলছিস? কি হয়েছে সেটা খুলে বললেই তো হয়। নিজের উপর দোষ কেন নিচ্ছিস? মা, আমার কথা আমি বলে দিছি। সাবিনা কই? ওই মুখপুরীকে বাসা হতে বের করে দিয়েছি। বাহ, তোমার দেখছি সেই পুরনো অভ্যাসটা তুমি একদমই ভুলতে পারোনি। ও যখন বলছিল আমার সাথে কথা বলতে চায় তাহলে আমার সাথে কথা বলতে না দিয়ে তাকে কিভাবে বের করে দাও বাসা হতে? তোমারা মানুষ না অমানুষ? একটা মানুষ এত দিন হলো আমাদের বাসায় থাকলো আর সামান্য একটা ভুলে তাই বলে বাসা থেকে বের করে দিবে ওই ছোট মেয়েটাকে? তোমাদের এতটুকু দয়া জাগল না মনে? আমি কাদের সাথে এতদিন ধরে বসবাস করে আসছি? লাবিবা আর কোনো কথা না বলে কল কেটে দিয়ে নিজেই বাহিরে গেল সাবিনাকে খুঁজতে। সাথে ফুয়াদও চলে গেল। বাতাসি বিবিও মনে মনে সাবিনার জন্য কাঁদছে। কিন্তু মাইয়া এমন কথা কেন কইল সেটাই বুঝতে পারছে না বাতাসি। দুনিয়া উল্টাইয়া গেলেও বাতাসি বিশ্বাস করবে না মাহাদ এমন কাজ করতে পারে। তিতিরের মাথা ঝিম ধরে গেছে। কি হচ্ছে এসব ভাবতে ভাবতে উপরে উঠে এসে রুমে ঢুকতেই নিসা পিছন থেকে ডাকল ওকে। নিসার ডাক শুনে তিতির থেমে গিয়ে পিছন ফিরে চাইল। নিসা বাঁকা হাসি দিয়ে বলল, লায়লা মজনুর প্রেমের ভিতর শেষ পর্যন্ত কাজের মেয়ে ভিলেন হিসেবে ঢুকল। তা তিতির, খুব দম্ভ তোমার স্বামীকে নিয়ে, তাই না?
তা এত বিশ্বাস মলিন হয়ে গেল কিভাবে? আমার তো মনে হয় এবার মাহাত সুযোগ্য মেয়ের সাথেই সম্পর্ক করেছে। আমার স্বামীকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। তার চরিত্রের সার্টিফিকেট আপনার কাছ থেকে আমাকে নিতে হবে না। আর ভাবি, আপনি নিজেই তো বিশ্বাস করেন না যে মাহাদ এমন কাজ করতে পারে। তাহলে আমি স্ত্রী হয়ে কিভাবে সামান্য কথাতে তাকে অবিশ্বাস করব? আমাকে চেতাইয়া কোনো লাভ নেই। নিজের চরকায় তেল দেন। আমি ঠিক আছি। দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, কিন্তু দেমাগ দেখছি এতটুকুও কমবে না। মাহাদ যেখানে নিজে দায় স্বীকার করেছে সেখানে তোমার কোথা হতে এত বড় বড় কথা আসে? আপনি তো নিজেও বিশ্বাস করেন না। বিশ্বাস যদি করতেন তাহলে অমন করে সাবিনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতেন না। এত কিছু করার পরও আমাকে বিশ্বাস করাইতে আসছেন। বাসার মান সম্মানের কথা ভেবে এমন কাজ করছি, বুঝেছ? ভাবি, আপনার সাথে ঝগড়া করতে আমি মোটেও চাই না। আর আপনার এসব ফালতু কথা শোনার মতো আমার টাইমও নেই। কথাগুলো বলে তিতির ওর রুমের ভিতর চলে গেল। এসে দেখল সাদ ওর বাবার সাথে কথা বলছে ভিডিও কলে। সাদের কোলে অতিথি রয়েছে। দুই ছেলেমেয়েকে দেখে মাহাত শান্তির নিঃশ্বাস ফেলল। যার ঘরে এমন দুই রত্ন থাকে তার ঘরে শান্তির অভাব থাকে না। তিতির দূর থেকে দেখছে এদের। মাহাত হেসে হেসে ছেলের সাথে কথা বলছে। কে বলবে একটু আগে যার একটা ধমকে তিতির সহ গোলাপ ভয় পেয়ে গিয়েছিল। তাদের সাথে কথা বলে মাহাত বলল, সাদ, তোমার মা কই? মা, বাবা আপনাকে ডাকছেন। তিতির কাছে এসে ফোনটা নিয়ে হ্যালো বলতেই মাহাত চোখ গরম করে বলল, তোমার বাবার সাহস কি করে হয় আমার সন্তানদের গায়ে হাত দেওয়া? আর ওই সব জিনিস কেন নিয়েছ? যে বাবার কারণে তোমার পিঠে এতগুলো দাগ, সেই বাবাকে আমি মাহাত কতটা অপছন্দ করি সেটা তুমি জানো না? ভুল হয়ে গেছে। আমি ইচ্ছা করে তার সাথে দেখা করি নাই। সাবিনাকে পেয়েছ? না, সে কোথায় যেন চলে গেছে। তিতির, তোমাকে বিয়ের বাসা থেকে নিয়ে আসলাম শুধুমাত্র সাবিনার জন্য। আর তুমি কি করেছ? মা যেদিন তোমায় বের করে দিয়েছিল সেই সময় তোমার কি অবস্থা হয়েছিল? সব কথা ভুলে গেছ। অকৃতজ্ঞ মেয়ে কোথাকার। আরে সেই কথা মনে পড়লেও তো তুমি তাকে থামাতে। তুমি জানো না, তার কেউ নেই আমরা ছাড়া। তোমার তো তাও বাবা আছে, কিন্তু ওর তো সেটাও নেই। ও কোথায় যাবে? ওর যদি কিছু হয় তাহলে তোমাকে যে আমি কি করব সেটা বুঝতে পারছি না। তোমার প্রতি সময় আমি হারাম করে তুলব। সে যা বলেছে তা কি সঠিক মাহাদ? হ্যাঁ বলেই মাহাদ কল কেটে দিল। তারপর সাথে সাথে মেসেজ আসলো, আমি 6 দিন পর দেশে ফিরছি। তিতির আর কিছু না বলে ওয়েশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল। 6 দিন পর সাবিনাকে পাওয়া যায়নি আর। বাসায় থমথমে ভাব একটা। আজ মাহাদ আসছে। ছেলে মেয়েদের সাথে কথা বললেও তিতিরের সাথে একটা কথাও বলেনি মাহাদ, যেটা তিতিরকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে ভাবছিল মাহাদকে আনতে যাবে না এয়ারপোর্টে, কিন্তু না গেলে সবাই সন্দেহ করবে তাদের ভিতরে কোনো সমস্যা হয়েছে। বিশেষ করে নিসায়ের ফায়দা নিবে। ছেলে মেয়েকে রেডি করে দিয়ে নিজে রেডি হয়ে ফুয়াদের সাথে চলে গেল। সাথে লাবিবাও গেল। দীর্ঘ সময় মাহাদ সিঙ্গাপুরে কাটিয়ে আজ দেশে ফিরছে। মোটামুটি সে সুস্থ, তবে পা এখনো ঠিক হয়নি। সেটা ঠিক হতে বেশ সময় লাগবে। এয়ারপোর্টে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তিতির। আর তিতিরের অন্য হাত ধরে বাবার জন্য অপেক্ষা করছে সাদ। মিল্টন যখন হুইল চেয়ারে করে মাহাদকে তিতিরের সামনে নিয়ে আসলো তখন তিতির আর নিজেকে ধরে রাখতে পারল না।
কতদিন পর সে মাহাদকে উঠে পারছে। মাহাদের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ল তিতির। সাদ এসেই বাবাকে জড়িয়ে ধরে সালাম দিয়ে বলল, আপনি কেমন আছেন বাবা? মাহাদ চোখের পানি আর ধরে রাখতে পারল না। বুকের সাথে ছেলে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তোমাদের ছাড়া কেমনে ভালো থাকি বাবা। আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দাদের প্রভু কোনো দিনও খালি হাতে ফেরত দেন না, যেটা মাহাদের অবস্থায় প্রমাণিত করে দিল। এয়ারপোর্টের বাহিরে এসে মাহাদকে নিয়ে ফুয়াদ এগুতেই কোথা হতে একটা বোরখা পরা মেয়ে এসে মাহাদের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সবাই অবাক হলেও মাহাদ মোটেও অবাক হল না। মাহাদ আদুরে স্বরে বল উঠল, আহ সাবিনা, লাগছে তো? তুই জানিস না আমার পায়ে ব্যথা। রূপসার ফোনে কল বেজেই চলেছে। হাতের কাজ সেরে তাড়াহুড়া করে এসে কলটা রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে অট্টটো হাসিতে ফেটে পড়ল যেন রেজওয়ান। রেজওয়ানের হাসি শুনে রূপসা ক্ষেপে উঠল। প্রায় আধা চিৎকার দিয়ে বলে উঠল, এই তুমি আবার কল দিয়েছ? শুধু তোমার জন্য আজ আমার সংসার ভাঙ্গতে চলেছে। সেদিন তোমার কথা যদি না শুনতাম তাহলে এমন দিন আমাকে কখনো দেখতে হতো না। আরে ডিয়ার বোন, এত রেগে যাচ্ছিস কেন? তোর জন্য তো ধামাকাদার খবর রয়েছে। মনে কর আজ তোর জন্য ঈদের দিন। রূপসা এবার শান্ত গলায় বলল, কেন, কি এমন ঘটনা ঘটেছে যে তার জন্য আজ আমার ঈদের দিন হতে চলেছে? এত উত্তেজিত হলে চলে? আমি কি কখনো তোর খারাপ চেয়েছি? বরং আমি সবথেকে তোর বড় শুভাকাঙ্ক্ষী। হেয়ালি না বলে মেন পয়েন্টে আসো। ঠিক বলেছিস। তুই জানিস আমাদের কাজের মেয়ে সাবিনার পেটে মাহাদের বাচ্চা। হোয়াট? সত্যি বলছি। ওর তো সংসার ভাঙ্গতে বসেছে। এখন মনে হচ্ছে তুই কেন বিয়ে করলি। আমি নিশ্চিত এই সময়টা তুই লুফে নিতি। বোকা মেয়ে কোথাকার। এই ওয়েট, তুমি বলছো সাবিনার পেটে মাহাদের বাচ্চা, আর সেটাও মেনে নিতে হবে এই আমাকে? কখনো না। আমাকে পাগলা কুত্তাই কামড়াচ্ছে নাকি যে তোমার কথা বিশ্বাস করব? আরে পাগলি, শোন সব কথা, তারপর না হয় তোর মন্তব্য করিস। মাহাদ নিজে স্বীকার করেছে এই বাচ্চাটা নাকি ওর নিজের। রূপসা গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে কিচেন থেকে বের হতে হতে বলল, যে এমন নোংরা কাজ করে সে কোনো দিনও নিজের মুখে সেই সত্যটা স্বীকার করবে না। আর তুমি বলছো মাহাদ করেছে? এতে তো স্পষ্টই বোঝা যাচ্ছে মাহাদ 100% নির্দোষ। ওকে ফাঁসানো হয়েছে। আর এতে যদি তিতির মাহাদকে ভুল বোঝে তাহলে ওর মতো বেকুব মেয়ে আর দুই ওয়াইটি নেই। তোমার কথা শুনে এটাই প্রমাণিত হয় মাহাদ নির্দোষ। আমাকে অন্তত তোমার এই ফালতু মার্কা লজিক শোনাতে এসো না। আর মাহাদ এমন কাজ কোনো দিনও করবে না। সেই বিশ্বাসটা আমার রয়েছে ওর উপর। তোকে কল দিয়ে কথাটা বলাই আমার উচিত হয়নি। তোর মতো আনকালচার মেয়ে জীবনেও দেখিনি আমি। তোমার মতো খাত ছেলে প্লাস মেয়াদ উত্তীর্ণ গাঞ্জাখোরকে আমিও জীবনে দেখিনি। এবার মাহাদের পাল্লায় পড়লে আপনার কপালে দুঃখ আছে। মাথা ন্যাড়া করে দিয়ে চোখে মুখে চুলকানি মাখাটুকুই আপনার জন্য বাকি রয়েছে। ওটাও শীঘ্রই হয়ে যাবে। একদম সেটা নিয়ে চিন্তা করবেন না। ফালতু কোথাকার। কথাগুলো বলেই রূপসা কল কেটে দিল। অনেক কষ্টে ওর সংসার আবার ঠিক করেছে। আর কোনো ঝামেলাতে সে পড়তে চায় না। কিন্তু ওদিকে রেজওয়ান ক্ষেপে লাল হয়ে গেল। হারামজাদির তেজ দেখছি বেড়ে গেছে। আমাকে বলে নাকি আমি মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা সেবন করি। যেদিন ধরব সেদিন সব ধূলিসাৎ করে ছাড়ব। মাহাদের পায়ে প্রচণ্ড লেগেছে তাই ধীরে ধীরে পা নাড়ছে।
তিতির এসে পায়ে হাত দিতেই মাহাদ নিষেধ করল। তিতিরের দিকে ভয় ভয় একবার চাইল সাবিনা। তিতির ভিতরে ভিতরে মনে হয় মরে যাচ্ছে মাহাদের এমন আচরণে। মনে হচ্ছে তার জায়গাটা সাবিনা নিয়ে নিছে। ছিহো, আমি কি সব ভাবছি বলেই তিতির চুপ করে রইল। লাবিবা সাবিনার হাত শক্ত করে ধরে কঠোর গলায় বললেন, তুই এতদিন কোথায় ছিলি রে? সেদিন কই গিয়েছিলি? আর মাহাদ যে আজ আসবে সেটা তুই জানলি কি করে? সাবিনা ভয়ে চুপসে যায়। কি বলবে কিছু বুঝতে পারছে না। অসহায়ের মতো মাহাদের দিকে চাইতেন। মাহাদ বলল, মা, রাস্তায় কি সব জেরা করতে শুরু করছ? বাসায় গিয়ে এসব জিজ্ঞাসা করলে হতো না? বাসায় গিয়ে জিজ্ঞাসা মানে? ওকে এখন আমাদের সাথে বাসায় নিয়ে যেতে হবে। না, কখনো না। যে মেয়ে নিজের স্বার্থে তোর নাম ব্যবহার করে তার জায়গা আমার বাড়িতে হবে না। যেখানে ছিল সেখানেই ও চলে যাক। তাহলে তো আমাকেও সেখানে যাইতে হবে মা। আমার জন্য ওর এত ক্ষতি হয়ে গেল, সেখানে আমি রাজার হালে কি করে থাকি বল? কথাগুলো বলে মাহাদ তিতিরের দিকে চাইল। তিতিরের চোখ দুটো ছলছল করে উঠল। হাত শক্ত করে সাথে সাথে মুঠো করে ফেলল। মাহাদ শুধু তিতিরের রিয়াক্ট দেখল, কিন্তু কিছু বলল না। মা, বলো, আমি কি বাসায় যাব না সাবিনার সাথে চলে যাব? মাহাদ, পাগল হয়ে গেছিস? তিতিরের কথা একবারও ভাববি না। ওর কি দোষ? আর দুটো সন্তানের কথা তো ভাববি। আমার স্ত্রী সন্তানের জন্য আমার পুরো পরিবার আছে। কিন্তু সাবিনার আমি ছাড়া কেউ নেই। তাই এখনই ডিসিশন নাও। আমি বাসায় যাব কি যাব না? তিতির চোখ মুছে সাবিনার হাত ধরে বলল, আমার আগে থেকে তুমি সেই বাসায় থাকতে। আমার থেকে তোমার অধিকার বেশি। আমাদের সাথেই তুমি চলো। কথা দিচ্ছি তোমায় কেউ টু শব্দও করবে না। নিজ স্ত্রীর এমন ব্যবহারে মাহাদ ভিতরে ভিতরে খুব খুশি হল। মাহাদ এমনটাই ব্যবহার তিতিরের কাছ থেকে আশা করেছিল। কিন্তু আজ ফুয়াদ কোনো কথা বলল না। বরং সাবিনাকে গাড়িতে উঠতে বলে মাহাদকে গাড়িতে তুলল। মাহাদ বসতেই তিতির মাহাদের পাশের সিটে বসতে যাবে, এমন সময় মাহাদ বলে উঠল, মার সাথে তুমি যাও। আজ সাবিনাকে বসতে দাও। আর অতিথিকে আমার কোলে দাও। টপ টপ করে মাহাদের হাতে তিতিরের চোখের জল ঝরে পড়ল। কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করল না। অতিথিকে মাহাদের কোলে দিয়ে মাহাদের কপালের গভীর একটা কিস করে গাড়ি থেকে নেমে সাবিনাকে মাহাদের কাছে বসতে বলে শাশুড়ির কাছে গিয়ে বসল। পুরো রাস্তায় তিতিরের চোখের জল পড়া একদম থামেনি। তিতিরের কান্না দেখে লাবিবা পর্যন্ত কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না, আমার মন এখনো মানছে না। কি এমন হলো যে ওমন ব্যবহার করছে? তিতির আর কথা বলতে পারল না। শাশুড়ির কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। মাহাদের প্রতিটা আচরণ ওর বুকে এসে ছুরি বসিয়ে দিচ্ছে। বাসায় এসে যখন মাহাদকে নামানো হলো তখন সাবিনা ওকে ধরতে যেতেই তিতির দ্রুত এসে সাবিনাকে সরিয়ে দিয়ে বলল, আমার জিনিস আমাকে সামলাতে দাও। তুমি নিজের খেয়াল রেখ। তিতির মাহাদকে ধরে নিচে নামাতে সাহায্য করল। এই সময় মাহাদ এমন একটা কথা বলল যেটা তিতিরের ধৈর্যর বাঁধ সম্পূর্ণভাবে ভেঙে গেল। মাহাদ মুখে হাসি ফুটিয়ে বলল, তিতির, তুমি কি জানো? সাবিনা তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে। মাহাদের এই একটা কথায় যথেষ্ট ছিল তিতিরকে পুরোপুরি ভেঙ্গে তছনছ করে দেওয়াতে। সজীব আর মিল্টন যখন মাহাদকে এসে ধরল তখন তিতির মাহাদকে ছেড়ে দিয়ে সোজা রুমে চলে গেল। মাহাদ সেদিকে খেয়াল না দিয়ে সাবিনাকে বলল,
এই তুই আমার সব সময় কাছে কাছে থাকবি, কোথাও যেন তোকে না যেতে দেখি। ওরা যখন মাহাতকে ডাইনিং রুমে আনল তখন মাহাত বাতাসিকে দেখে সালাম দিয়ে বলল, কেমন আছো গিন্নি? তোরে ছাড়া আই ভালা থাকি কি করে? মাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদি সাবিনার একটু খেয়াল রেখ। আমি কারো উপর ভরসা করি না ওর ব্যাপারে। এতদিন ও তোমাকে দেখে এসেছে, এবার তোমার পালা। কিছুটা ঋণ শোধ করো দাদি। আজ থেকে ওর সাথে ঘুমাইও। কাল থেকে ওর দেখাশোনার জন্য একটা মেয়ে আসবে। আজ শুধু দেখে নিও। বাতাসি কথার কোনো জবাব না দিয়ে সাবিনাকে দেখতে লাগল। মেয়েটার চোখের নিচে কালি জমে গেছে। কি ছিল আর কি চেহারা হয়ে গেছে। বাতাসি কেমন জানি খুব খুশি হলো এমন দায়িত্ব পেয়ে। সে নিজের সাথে সাবিনাকে নিয়ে গেল তার রুমে। তিতির ল্যাগেজ গুছিয়ে নিচ্ছে, বারবার চোখের জল মুছেই চলছে। সব কিছু গোছাতেই মাহাতকে রুমে দিয়ে গেল ওরা। মাহাত তিতিরের ল্যাগেজ গোছানো দেখে ভ্রু কুঁচকে বলল, তিতির, তুমি কি কোথায়ও যাচ্ছ? এবার তিতির রেগে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আপনার আর সাবিনার জন্য রুম রেডি করতে হবে না। আমি তো এখানে আর থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। তিতির ল্যাগেজ নিয়ে দরজার কাছে যেতেই মাহাত শান্ত গলায় বলল, খোদার কসম করে বলছি, আজ যদি তুমি ওই দরজার চৌকাঠ পেরিয়েছ তো সারা জীবনের জন্য আমাকে হারাবে। আমি তোমাকে দ্বিতীয়বার কখনোই সুযোগ দিব না আমার জীবনে আসার। এখন ডিসিশন নাও। মাহাদের কথা শুনে তিতির ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওখানেই বসে ঝুপ ঝুপ করে চোখের পানি ফেলতে লাগল। আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমার অপরাধ কি? আমি তোমাকে ভালো করে বলেছি সাবিনার খেয়াল রাখতে। আর তুমি কি করেছ? ওইটুকু ছোট মেয়েকে বাসা থেকে যে বের করে দিল তাতে তোমার আপোষটুকু ছিল না। এটা তো কেবল শুরু। বলিনি আমি দেশের মাটিতে পা দিল তোমার প্রতিটা সময় হারাম করে দিব। এখন আমাকে সহ্য করলে করো, না করলে সামনের দরজা খোলা আছে। যা ইচ্ছা তাই করো। আই ডোন্ট কেয়ার। কথাগুলো বলে মাহাদ ওর মাকে কল দিয়ে রুমে আসতে বলল। লাবিবা রুমে আসতেই মাহাদ বলল, মা, একটু গরম পানি করে দাও তো। গোসল তো করতে পারবো না, তাই শরীরটা মুছে নিতে হবে। মাহাদের এমন কথায় তিতির এত অপমানিত হল যে বলার বাহিরে। সোজা শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, আমি করে দিচ্ছি। তিতির, কিছু মনে করো না বাবা। গাড়িতে তোমার যা আক্রোশ দেখেছি তাতে তোমার হাতে আমার অসুস্থ ছেলেকে দিতে আমি পারছি না। তুমি কিছু হয়তো বলবে না, কিন্তু আমার ছেলে রেগে গিয়ে না জানি নিজেই নিজের ক্ষতি করে ফেলে। তিতির আর কিছু বলতে পারেনি। চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। বেচারা ভয় আর রুম থেকেই বের হচ্ছে না। চৌকাঠ সে কখনোই পেরুবে না, অন্তত আজকের দিনে। লাবিবা খুব যত্ন করে মাহাদের শরীর মুছে দিয়ে একটা পাতলা ফতুয়া পরে দিল। তারপর সবকিছু নিয়ে বের হয়ে গেল। সেদিন আর তিতিরের সাথে মাহাদের তেমন কোনো কথা হল না। কামরান সাহেব বাসায় নেই। কয়েকদিনের সফরে দেশের বাহিরে গেছেন। বাসার পরিস্থিতি মোটামুটি ভালো। বাতাসি সাবিনাকে নিয়ে মাহাদের রুমে আসল। বাতাসি তিতিরকে বাহিরে যেতে বলতেই তিতির বলল, থাকি না দাদি। না, তুই যা, তোর থাকোনোরও দরকার নাই। তিতির মন খারাপ করে চলে যেতেই বাতাসিও চলে গেল ওর পিছু পিছু।
এবার মাহাদ সোজাসাপটা প্রশ্ন করল সাবিনাকে। সাবিনা, আমার নাম নিয়েছিস কেন? তুই তো আমার মানসম্মান তুলোধনা করে ছাড়ছিস। পরিবার, স্ত্রী সবার কাছে কালার হয়ে গেছি। সমস্যায় পড়েছিস বুঝলাম, কিন্তু তাই বলে আমার নাম নিবি পাগলের মতো? সব জিনিস নিয়ে মজা করা ঠিক না, সেটা তুই জানিস না। সাবিনা ডুকরে কেঁদে উঠল মাহাদের কথায়। ভাইজান, আন্নের নাম না নিলে তারা অ্যারে বাসা থাইকা বাইর কইরা দিত। আন্নে তো আরে মাফ করবেন, কিন্তু তারা তো করবে না। অ্যারে মাফ কইরা দেন। আপা আন্নের সাথে রাগ করছে। শুধু শুধু এর জন্য এত কিছু হইল। স্বামী স্ত্রীর মাঝে এমন মনোমালিন্য হয়েই থাকে, পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তোর এই অবস্থা কি করে হইল? কারো সাথে প্রেমঘটিত কারণে এমন করেছিস? জানিস না এগুলো করা হারাম? মাহাদ কিছুটা চোখমুখ শক্ত করেই কথাগুলো বলল সাবিনাকে। সাবিনা ভয়ে চুপসে গেল, আর কিছু বলতে পারল না। বসে থেকে মাথা নিচু করে কেঁদেই চলল। কিরে বল, কার সাথে কি করেছিস? সে কি আর মানতে চাচ্ছে না তোকে? আমাকে বল, তোর বিয়ের ব্যবস্থা করে দিব তার সাথে। আচ্ছা, বাচ্চা নিয়ে সমস্যা তো তোর। তোর বাচ্চার দায়িত্ব আমি নিলাম। তোকে কেউ কিছু বলবে না আমি বেঁচে থাকা অবস্থায়। এবার তো বল, তোর সাথে কি কি হয়েছে? কথাগুলো বলে সাবিনার দিকে চেয়ে রইল মাহাদ। আরে মাফ কইরা দেন ভাইজান বলে সাবিনা উঠে রুম থেকে বের হয়ে গেল। মাহাদও আর কিছু না বলে ওকে সময় দিল। কিন্তু কিছুক্ষণ পর মাহাদের ফোনে একটা মেসেজ আসল, যেটা দেখে মাহাদের মাথা ঘুরে গেল। এটা কি করে সম্ভব? শেষে সাবিনাকে টোপ করল আমার বিরুদ্ধে। মাহাদ আর স্থির থাকতে পারল না। খুব খারাপ কিছু ঘটতে চলছে। আল্লাহ সহায় হও আমাদের উপর। এমন কিছু ঘটাইও না যাতে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করে পারি। এভাবেই মনমরা অবস্থায় প্রায় দিনটা কেটে গেল মাহাদের। কোনো কিছুতেই ওর মনটা বসছে না। রাতের দিকে নিসার উল্টাপাল্টা কথায় তিতির সাবিনার সাথে খুব খারাপ ব্যবহার করল। এমনকি সাবিনার গালে দুটা থাপ্পড়ও মারল তিতির। সবার সামনে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সংসার ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছ। দয়া করে আর আমার সংসারে নাক গলাতে এসো না। সমস্যা হয়েছে সবাইকে তা বলো। আমরা সবাই মিলে তার সমাধান করব। কিন্তু এভাবে চুপ থেকে আমাকে মেরে ফেলে দিও না। তোমার ভাইজান পরোপকারী মানুষ। তাই তোমার সমস্যার জন্য আমাদের কথা বিন্দুমাত্র চিন্তা না করে সেখানে ঝাঁপিয়ে পড়বে। আমারও তো দুটা সন্তান আছে। তাদের কথা ভেবে হলেও দয়া করে কিছু তো বল। সাবিনা সেদিন কোনো কথা বলেনি, শুধু চোখের জল ফেলেছে। বাতাসি সবার সামনে কেঁদে বলল, তিতির, সব কিছু না যাই না কিছু কইবি না মাইয়াটারে। আজ খুব খারাপ কাজ করছস তুই। তোর মাফ নাই। বাসায় এত কিছু হয়ে গেল কিন্তু মাহাদের কানে কিছুই গেল না। রাত 2টা বাজে। মাহাদের চোখ কেবল লেগেছে এমন সময় ওর ফোনটা ভাইব্রেশনে কেঁপে উঠল। পাশে তিতির ঘুমিয়ে আছে। তিতিরকে না ডেকে অনেক কষ্টে ফোনটা কাছে এনে অন করে দেখল এটা মেসেজ এসেছে আননোন নাম্বার থেকে। তাতে লেখা আছে, কানে হেডফোন দিয়ে লাইভ অনুষ্ঠান দেখ। মাহাদ বিস্মিত হয়ে কানে ইয়ারফোন গুঁজতেই ভিডিও কল এল। বুকের ভিতর ইতিমধ্যে ধরপড় করতে শুরু করেছে মাহাদের। সাবিনা ঠিক আছে? না না, ও তো বাসাতেই থাকবে। কল রিসিভ করতেই যা দেখল তাতে মাহাদের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। বিছানায় বিবস্ত্র অবস্থায় সাবিনা পড়ে আছে। সাথে সাথে মাহাদ চোখ বন্ধ করে ফেলল।
এই মাহাত, চোখ বন্ধ করলি কেন? এখনই চোখ খোল বলছি, না হলে ও তো আজ শেষ। মাহাত চোখ খুলতেই ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে গেল। মুখ দিয়ে শব্দ বের করতেই অপর পাশের লোকটি মুখে হাত পুড়ে বলল, চুপ, একদম চুপ। কথা যদি মুখ দিয়ে বের করেছিস তাহলে তো বুঝতেই পারছিস। মাহাদ আর কথা বলতে পারে না, স্থির চোখে চেয়ে থাকে। সাবিনাকে এত নির্যাতন করা হয়েছে যে ও উঠে দাঁড়াতে পারছে না। লোকটি সাবিনার চুলের মুঠি ধরে বলল, দেখ, তোর শখের ভাইজান তোরে এই অবস্থায় দেখছে। সাবিনা আধা অচেতন অবস্থায় ওর শরীর হাত দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে গেল মাহাদের নাম শুনেই। লোকটি এক জগ পানি এনে সাবিনার চোখে মুখে ঝাপটা দিতেই ও পুরোপুরি সজাগ হয়েই জোরে জোরে কাঁদতে লাগল। মাহাদ, তুই তো অসহায়, নিজে তো চলতে পারিস না। আয়, আয়না, ওকে বাঁচিয়ে নিয়ে যা। বুঝলি, তোর কাজের মেয়েটা অত্যন্ত চালাক। ওকে কয়েকবার ধর্ষণ করেছি, তবুও ওর এতে কোনো আফসোস নেই। ওর দুর্বলতা বলতেই কিছু নেই। আমি তো হয়রান হয়ে গিয়েছিলাম, একে কি করে বশ করি। শেষে যখন তোর উপর হামলা করার কথা বললাম তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ দেখলাম। এত ভয় পেল যে ভয় কেঁদে উঠল। তার মানে পৃথিবীতে তুই ওর সবথেকে দুর্বল জায়গা। লোকটি চোখমুখ শক্ত করে সাবিনার কোমরের একটু উপরের পরপর 5 বার ছুরিটা বসিয়ে দিয়ে চিৎকার করে বলল, তোকে আমি এভাবেই, ঠিক এভাবেই মারব। কি করব, তোকে তো পাচ্ছি না, তাই একে দিয়েই আমার মনের জ্বালা মেটাই। মাহাদ ফুপিয়ে নিঃশব্দে কেঁদে উঠল। হাত দুটো জোর করে অনুরোধ করে ইশারা করল, কিন্তু লোকটির এতটুকু দয়া হল না। বরং ছুরি মারা জায়গায় জোরে একটা লাথি বসিয়ে দিল। সাবিনার পুরো শরীর মোচড় দিয়ে ওঠে। কিন্তু কি আজব, ওর মুখ দিয়ে কোনো শব্দই বের হল না। মাহাদ, কষ্ট হচ্ছে তোর? আরও কষ্ট পাবি, ওয়েট। এমন কষ্ট আমি প্রতিদিন পাই। তুই যদি সেদিন মারা যেতি তাহলে আজ এই মেয়েটাকে মরতে হতো না। কি করব বল? তোকে দেখলেই আমার পুরো শরীরে আগুন জ্বলে ওঠে। মন চায় তোকে কিমা করে ফেলি। লোকটি সাবিনাকে টেনে হিচড়ে তুলেই বলল, আমার সন্তানের মা হতে যাচ্ছিল সে। তোর নাম ওর ভিতর জাদুর মতো কাজ করত। সেটার পুরো ফায়দা নিচ্ছি আমি। আমাকে এখন মারতে ইচ্ছা করছে তোর, তাই না? আহ, তুই তো পঙ্গু মানুষ, তুই আর কি করতে পারবি? কিন্তু সাবিনা তোর জন্য অনেক কিছু করতে পারবে। দেখবি সেটা। সাবিনা বেবি আমার, মাহাতকে তোমার কারিশমা দেখাও তো। তুমি না দেখালে সেটা মাহাতকে দেখাতে হবে। বলতেই সাবিনার সামনে থাকা ছুরিটা হাতে নিয়েই লোকটি ওর গলায় ফোঁচ মেরে দেয়। সাবিনা ধপ করে খাটের উপর পড়ে যায়। কয়েকবার শরীর থরথর করে কেঁপে উঠে ও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। মাহাদ আর দৃশ্যটা নিতে পারে না। ওই অবস্থায় বিছানায় টলে পড়ে। চলবে।